আমি ভয়ের তো কণ্ঠে বলে উঠলাম, কে কে কে? আমায় চিনতে পারছো না হে ছোকরা? আমি অনাদি বলছি। তারপর ধীরে ধীরে কঙ্কাল মুন্ডুটা অনাদি বাবুর কাটা মুন্ডুতে পরিণত হলো। এই হরিদা, আজ উঠি তাহলে? হ্যাঁ বাবু, ঠিক আছে। বাবা জ্ঞানদারঞ্জন? ওই হয়ে গেল। বাবা জ্ঞান, শোনো না শোনো না, তোমার সাথে দুটো কথা কই। জানি তো, বেটা কিপটে বুড়ো আর কি বলবে, নিশ্চয়ই টাকা ধার চাইবে। এই ভয়ে আজ তাড়াতাড়ি হরির দোকান থেকে উঠছিলাম। না, এই জন্যেই হরির দোকানে এই সময় কেউ আসতে চায় না। হাঁপিয়ে উঠেছে সব। বুড়ো টাকা ধার নিয়ে টাকা ফেরত দেয় না, আবার টাকা ধার না দিলে বুড়ো অস্থির কাণ্ড ঘটায়। আরে ও জ্ঞানদা, কি ভাবছো অত? আমি তো দুটো কথা কইব বললাম তোমার সাথে, তার কোনো জবাব না দিয়ে তুমি থ হয়ে বসে রয়েছো, কিছু বলছো না। গুরুজনদের সম্মান করতে হয় শেখনি? গুরুজনরা কিছু বললে তা শুনতে হয়, সে শিক্ষা পাওনি নাকি হে ছোকরা? এই জন্যে একে দেখে ভয় করে সবাই। কি খ্যাটখ্যাটে বুড়ো রে বাবা, একটু শান্তিতে ভাবতেও দেবে না। আমি বললাম, হ্যাঁ বলুন অনাদি বাবু। উনি একটু কেসে বললেন, হ্যাঁ শোনো বাবা জ্ঞানদারঞ্জন, আমার 500টা টাকা ধার দিতে পারবে? আমি আমি পরের সপ্তাহের মধ্যেই টাকাটা তোমায় ফিরিয়ে দেব। জানি না, এবারটা বুড়োকে টাকা ধার দিলে ও টাকার কথা জম্মের মতো ভুলে যেতে হবে আমায়। আরে কি হলো? হ্যাঁ, প্রথম থেকেই দেখছি তুমি খালি কি না কি ভেবেই চলেছো। এই টাকাটা কি দিতে পারবে কি না পারবে সেটা বলে দাও না বাপু, খামোখা আমার সময় নষ্ট করিও না তো। আচ্ছা লোকমাইরি, টাকা ধার চাইছে আবার বড় বড় বাতেলা। আমি বললাম, দিচ্ছি, কিন্তু সামনের মঙ্গলবার আমি আপনার বাড়িতে টাকাটা নিতে যাব কিন্তু। আরে ঠিক আছে ঠিক আছে, এখন দাও তো দেখি টাকাটা। আমি 500 টাকার নোট এগিয়ে দিতেই উনি ছিনিয়ে নিয়ে নেন, আর তারপর বলেন, হ্যাঁ বাবা জ্ঞান, আর চায়ের 10টা টাকা হরিকে দিয়ে দিও বাবা, ঠিক আছে? কি কিপ্টি রে বাবা, 10 টাকাও খরচা করবে না? তারপর অনাদিবাবু হাঁটতে হাঁটতে হরির দোকান থেকে উঠে চলে যেতে লাগলেন। তারপর প্রায় 4-5 মাস কেটে গেল। অনাদিবাবুর কথা ভুলে গিয়েছিলাম। হঠাৎ মনে পড়তেই টাকাটা নিতে অনাদিবাবুর বাড়ির দিকে রওনা হলাম। বাড়ির বারান্দায় অনাদিবাবুর ছেলে বসে আছে দেখে তাকে বললাম, অনাদিবাবু বাড়ি আছেন? ও বুড়ো, বুড়ো তো সে কবে পটল তুলেছে, তা ওনাকে কি দরকার? অনাদিবাবু মারা গেছেন? কবে? ও তা হবে সে 4-5 মাস হবে। ও বুড়ো বিদায় হয়েছে, ভালোই হয়েছে। কিপটে বুড়ো বেঁচে থাকলে তো ওই হার মাস জ্বালিয়ে খেয়েছে, মরে গিয়েও শান্তি দেয়নি। কোথায় যে ওই জখের ধনগুলো রেখেছে তা ভগবান জানে। আপনি বলুন, এইরকম কিপটে লোক আর এই জগতে দেখেছেন যে মরে যাওয়ার আগেও টাকা কড়ি সব লুকিয়ে রাখে? মুখ দিয়ে বেরিয়ে গেল, আমার কাছে উনি 500টা টাকা ধার নিয়েছিলেন। আর কিছু বলতে হলো না, সঙ্গে সঙ্গে 500 টাকার একটা নোট নিয়ে আমার দিকে এগিয়ে দিলেন। আমি টাকাটা নিয়ে নিলাম। উনি বললেন, বুড়ো কিপটে হতে পারে, কিন্তু আমি নই। আমি মনে মনে খুশি প্রকাশ করে ওনাকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে এলাম। রাত্রে খাওয়া দাওয়ার পর চেয়ারে বসেছিলাম। রাত তখন কটা ঠিক আন্দাজ নেই। আজ সারাদিন অনেক ধকল গিয়েছে, তাই ক্লান্তির কারণে আমার চোখ বুজে আসছিল। হঠাৎ ঘুম ভেঙে গেল। সকাল হয়ে গেল নাকি?
বোধহয় ক্লান্তির কারণে ঘুমিয়ে পড়েছিলাম। কানে অস্পষ্ট একটা কণ্ঠ ভেসে আসছিল। জ্ঞানদা রঞ্জন, ওই বেটা জ্ঞানদা রঞ্জন, জ্ঞানদা। হ্যাঁ, কে যেন আমার নাম ধরে ডাকছে। জ্ঞানদা রঞ্জন। চোখটা পুরোপুরি খুলে সামনের দিকে তাকাতেই সামনে এক ভয়ানক দৃশ্য দেখতে পেলাম। তা দেখে আমার বুকের হাড় পর্যন্ত নড়ে উঠল। একটা মরার মাথার খুলি হাওয়ায় ভেসে ভেসে আমার সামনে এলো। তার চোখের কোটর থেকে তীব্র লাল আলো বেরিয়ে আসছে। সে আমার দিকে বিস্ময়ে তাকিয়ে আছে। কি রে জ্ঞানদা রঞ্জন, আমায় চিনতে পারছিস? আমি ভয়ের তো কণ্ঠে বলে উঠলাম, কে কে কে? আমায় চিনতে পারছো না হে ছোকরা? আমি অনাদি বলছি। তারপর ধীরে ধীরে কঙ্কাল মুন্ডুটা অনাদিবাবুর কাটা মুন্ডুতে পরিণত হলো। আমি ভয়ে আড়ষ্ট হয়ে গিয়েছিলাম। তারপর কোনো মতে চেয়ার থেকে উঠে সিঁড়ি দিয়ে দৌড়ে উপরে উঠে গেলাম। সিঁড়ি দিয়ে উঠে সামনের দিকে তাকিয়ে দেখলাম এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। কি হচ্ছে এইসব আমার সাথে? তারপর সেই ছায়ামূর্তি ক্ষীণ কণ্ঠে বলে উঠল, কি রে জ্ঞানদা রঞ্জন, ভালোই তো টাকাটা হকালি আমার ছেলের থেকে। কে 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 কে? কেন ভুলে গেলি নাকি আমায়? আমার নিন্দা করতে তো ভুলিসনি। ধীরে ধীরে অস্পষ্ট ছায়াটা ফুটে উঠল অন্ধকারে। আপনি আপনি কোত্থেকে এলেন? কেন আমি আসতে পারি না? এখন বল বেটার ছেলে, অতগুলো টাকা খসালি কেন রক্তচোষা কথাকার? ওটা ওটা তো আমার টাকা। আমি তো আপনাকে ধার দিয়েছিলাম। আমি একবার বলতেই উনি তো টাকাটা দিয়ে দিলেন। দিলেই নিতে হবে বুঝি? মরে গিয়েও কিপটেমি যায়নি দেখছি। কি বললি? আমি কিপটে? দাঁড়া তবে। এই বলেই তেড়ে আসলেন উনি আমার দিকে। বাঁচাও, বাঁচাও আমায়, মেরে ফেললো আমাকে। আমি চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে গেলাম। চোখ খুলে দেখি আমি বেঞ্চে বসে আছি। মুখে একটা হাসি ফুটে উঠলো আমার। মনে মনে বললাম, এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিলাম। বেটা কিপটে বুড়ো স্বপ্নেও জ্বালিয়ে মারলে। এটা বলার সাথে সাথেই চোখের সামনে আবার সেই কঙ্কাল মুন্ডু ফুটে উঠল। কি রে বেটা জ্ঞানদা, আবার কিপটে বললি আমায়? রাত 10টা বাজলেই আমাদের পাড়ায় লোডশেডিং হবেই হবে। কাজেই রাতের খাওয়া শেষ করে মাদুর আর বালিশ নিয়ে খোলা ছাদে গিয়ে শুই। ঘুমটা কিন্তু আরামেই হয়। এই রাতে ছাদে শুতে গিয়ে চমকে উঠলাম। ছাদের কার্নিশের কাছে কালো একটা মূর্তি। ওদিকে সারা পাড়া আঁধার কালো। নিশুতি রাতে শুনশান নিরিবিলি ছাদে কালো হয়ে দাঁড়িয়ে থাকাটা তো কাজের কথা নয়। বাড়ির মালিক যখন আমি এবং ছাদও আইনত যখন আমার, অতএব চোর না হয়ে যায় না। কিন্তু আজকালকার চোর তো সে আর গোবেচারা চোর নয়। তাদের কাছে নাকি ছুরি, বোমা, পিস্তলও থাকে। চেঁচামেচি করলেই বিপদ। তাই ভয়ে ভয়ে বললুম, কে? আমি। চোর জবাব দিল মিনমিনে গলায়। তারপর কোতকোত করে দুবার নাক ঝাড়ল। এর মধ্যে আমার একটু সাহস হলো। বললুম, আমিটা কে? সেটাই তো বুঝতে পারছি না স্যার। তার মানে? আমার নাম ধাম কিছু মনে পড়ছে না স্যার। আরো সাহস পেয়ে ধমক দিয়ে বললাম, চালাকি হচ্ছে? অন্যের বাড়ির ছাদে উঠে? দয়া করে কথাটা আমার শুনুন স্যার। কোনো কথা শুনতে চাইনি। তুমি ছাদে উঠলে কি মতলবে? হ্যাঁ, আগে বিশ্বাস করুন। চুপ।
চোরের হালচাল দেখে তখন আমার জোর বেড়ে গেছে। বললুম, তুমি নিশ্চয়ই পাইপ বেয়ে ছাদে উঠেছো চুরির মতলবে। দাঁড়াও দাঁড়াও, আমি চেঁচামেচি করে লোক জড়ো করছি, দাঁড়াও। স্যার স্যার, সে ভাঙা গলায় প্রায় কেঁদেই ফেললো। বিশ্বাস করুন, আমি চুরি করতে আসিনি। আমি কোশমিন কালেও চোর নই, চোরের মাস্তুতো ভাইও নই। আমি একটা গন্ডগোলে পড়ে গেছি স্যার। কান্নাকাটি শুনে বললুম, সত্যি বলছো তুমি চোর নও? না স্যার। তাহলে ছাদে উঠেছো কেন, আর কিভাবেই বা উঠেছো? ন্যাকা বলে কি না, নামধাম মনে পড়ছে না। অন্যের বাড়ির ছাদে কিভাবে উঠে এলো সেটাও নাকি মনে পড়ছে না। ওকে আঙুল তুলে শাসালাম, এই যে 1 মিনিট সময় দিচ্ছি, আসল কথাটা ফাঁস না করলে এইসা রাম চেঁচানি চেঁচাবো যে পাড়া শুধু লোক লাঠি নিয়ে এসে তোমায় রাম ঠেঙানি ঠেঙাবে। লোকটা বেজায় ঘাবড়ে গেল। এবার ভ্যাঁ করে কেঁদে বলল, ওরে বাবা, তাহলে তো আমি আবার মারা পড়বো। এবার একটু খটকা লাগলো। বললুম, আবার মারা পড়বে মানে? কবার মারা পড়েছো? হ্যাঁ, আগে বেশি নয়, মোটে একবার। লোকটা আবার কুটকুট করে নাক ঝাড়লো। ওরে বাবা, এই একবারই যা কষ্ট পেয়েছি, আর মরতে হলে ও। ব্যাপারটা কি খুলে বলো তো বাবু। ওর কান্নাকাটি দেখে এবং এই সন্দেহজনক কথাবার্তায় আমি একটু ভড়কে গিয়েছিলাম। বুঝলেন না স্যার? মোটেও না। আজ সন্ধ্যাবেলা সম্ভবত আমি গাড়ি চাপা পড়েছিলাম। আচ্ছা, মনে পড়ছে ওইটুকু। বলো কি হে? তারপর 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 আর কি, মরে গেলুম। আকাশ থেকে পড়লাম একেবারে। মরে গেলে? মরে যদি গেলে তাহলে এখানে এসে আমার সাথে কথা বলছো কিভাবে? সেটাই তো বুঝতে পারছি না স্যার। এমনকি আমি কে? তুমি বলতে চাইছো যে তুমি ভূত? বলবেন না স্যার, বলবেন না, শুনলে ভয় করে। ওদের আমি ভীষণ ভয় পাই স্যার। তাছাড়া জানেন তো, কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বলতে নেই। এতক্ষণে আমার গায়ে কাঁটা দিল। আসতে বললুম, তুমি ঠিকই বলেছ, কিন্তু তুমি তো এখন ওদেরই একজন, অথচ তুমি ওদের ভয় পাচ্ছ। এ তো ভারী বিদঘুটে কথা বাপু। আমি যে সবে ওদের একজন হয়েছি স্যার, নতুনদের এলে যা হয়। আমার সন্দেহ ঘুচে গেল। তাহলে যা ভেবেছি তাই। এখন মাথাটা ঠিক রাখা দরকার, সাবধানে কথা বলা উচিত। বললুম, দেখো ভাই, এক কাজ করো, তুমি বরং পাকাপাকি একটা আস্তানা করে নাও কোথাও। আপনার ছাদটা স্যার মন্দ নয়, বেশ নিরিবিলি ভালো। এই, তোমার কি মাথা খারাপ? তার চেয়ে বরং ওই যে দেখছো, ওই যে চিনুবাবুদের চিলেকোঠা দেখতে পাচ্ছ তো? ওরে বাবা, হাসপাতালের মর থেকে তো ওখানেই প্রথম গিয়েছিলুম। ওখানে যে একটা বড় বাবুর আস্তানা, যেমন তুঙ্গ চেহারা তেমনি গলার আওয়াজ, পিস্তল তুলে বলে, পাকড়ো পাকড়ো। বুঝেছি, চিনুবাবুর বাবা এক সময় পুলিশের দারোগা ছিলেন। তাই মনে হলো দেখে, এই জন্য বলে স্বভাব যায় না মরলে। পিস্তলটারও তোমারও যায়নি মনে হচ্ছে। তুমি কি ছিলে বলো তো? আগে সেটাই তো মনে পড়ছে না। বাবা বাবা বাবা, ট্যাক্সি চাপাটা মনে পড়ছে, চিনুবাবুর চিলেকোঠায় যাওয়াটা মনে পড়ছে, আর এই আসল কথাটা মনে পড়ছে না? কিছু কিছু মনে পড়ছে, আর কিছু কিছু মনে পড়ছে না। বুঝলেন কি না, সদ্য সদ্য মরেছে কি না, সব গন্ডগোল হয়ে কেমন একটা তালগোল পাকিয়ে যাচ্ছে স্যার। বেশ, তা এখন কি করতে চাও তাই বলো। আমার ঘুম পাচ্ছে। হ্যাঁ, আপনি শোন না স্যার, শুয়ে পড়ুন। আর তুমি? বসে ভাবি, ভেবে দেখি আমি কে, তারপর একটা কিছু ঠিক করা যাবে। না না না, সেটা কোনো কাজের কথা হলো না। তুমি বরং অন্য কোথাও গিয়ে ভাবো। আমাকে কি ভয় পাচ্ছেন স্যার? তা পাচ্ছি বই কি।
ভয় পাবে না দয়া করে, কারণ আমাকে নিজেকে নিজেই ভয় করছে। হ্যাঁ, কেন কেন? বুঝলেন না, এই টাটকা মরেছি তো, এখনো কিছু ধাতস্থ হয়নি। দেখতে পাচ্ছেন না স্যার, এখনো অশরীরী পর্যন্ত হতে পারেনি। শরীরটাকে যতবার ঝেড়ে ফেলার চেষ্টা করছি ততই এসে পেয়ে বসছে। এই দুঃখেই তো কাঁদছিলাম তখন। চেষ্টা করে দেখো, হাই তুলে বললাম। মাদুর বিছিয়ে বসলাম এতক্ষণে। যার নিজেকে নিজে ভয় করছে তাকে দেখে ভয় করার কোনো মানে হয় না। লোকটা বলল, আপনি শুয়ে পড়ুন, দেখি কি করা যায়। অগত্যা আমি শুয়ে পড়লাম, কিন্তু কাঁধ হয়ে একটা চোখ রাখলাম ওর দিকে। লোকটা একটু পরেই হঠাৎ জিমন্যাস্টিক শুরু করলো। ছোটাছুটি, ডিগবাজি, শূন্যে চরকির মতো পাকিয়ে হরেক কসরত করে একসময় থামলো। ফোঁস করে শ্বাস ফেলতে লাগলো ক্লান্ত হয়ে। আমি বললাম, ও কি করছো হে? আগে অদৃশ্য হওয়ার চেষ্টা করছিলাম, পারছি না। আরে পারবে পারবে, আবার শুরু করো। করবো, কিন্তু গলা যে শুকিয়ে গেল, বড্ড তেষ্টা। দয়া করে এক গ্লাস জল খাওয়াবেন স্যার? হ্যাঁ, তা খাওয়াবো, কিন্তু একটা কথা দিতে হবে কিন্তু বাপু। অশরীরী মানে ওই অদৃশ্য হতে পারলে এই ছাদ ছেড়ে চলে যেতে হবে কিন্তু বাপু। দিচ্ছি স্যার, চলে যাব কোথাও? না না না, শুধু দিচ্ছি বললে হবে না, দিব্যি করো। কার নামে করব? একটু ভেবে বললাম, বাবা মহাদেবের নামে। উনি তো তোমাদের দেবতা, জানো না? লোকটা বাবা মহাদেবের নামে দিব্যি করলে আমি জল আনতে গেলাম। এক গ্লাস জল নিয়ে ছাদে এসে ডাকলাম, কই হে, জল নাও। কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। আরো কয়েকবার ডাকাডাকি করে বুঝলাম ওর চেষ্টা সফল হয়েছে। তখন জলটা নিজেই খেয়ে শুয়ে পড়লাম নিশ্চিন্তে। কিন্তু লোকটা কে? অবশ্য সকালের কাগজে দুর্ঘটনার খবরে লোকটার নাম পেয়ে যেতে পারি। অবিনাশ অনেকদিন পর নিজের বাড়িতে ফিরছিল। অনেকদিন পরে বাবা মা আর ভাইয়ের সাথে দেখা হবে ভেবেই মনটা খুশিতে নেচে উঠল তার। অফিস থেকে ছুটি পায়নি বলে দিল্লিতে একটা বহুজাতিক সংস্থাতে চাকরি পেয়ে প্রায় বছর খানিক আগে চলে যাওয়ার পর কলকাতাতে একবারও আসতে পারেনি অবিনাশ। এমনকি পুজোতেও আসতে পারেনি বলে মা বাবা সকলেরই মন খারাপ হয়েছিল। অবশেষে অফিসের ছুটি পাওয়ায় দিন তিনেকের জন্য সে কলকাতায় আসছিল। ছুটিটা পাওয়ার পর আসার কথা মা বাবাকে আগেই জানিয়ে দিয়েছিল বলে বাবা মা আর ভাই খুবই খুশি হলো। ওরা বাড়িতে অপেক্ষা করতে লাগলো। স্টেশন থেকে বেরিয়ে অবিনাশ বাবাকে ফোন করে জানিয়ে দিল যে সে একটা ট্যাক্সি নিয়ে আর ঘন্টা তিনেকের মধ্যেই বাড়িতে আসছে। ফোনটা রেখে দেওয়ার পর অবিনাশ দেখল যে ট্যাক্সি মাত্র একটাই দাঁড়িয়ে আছে। অবিনাশের মনে হলো রাত একটু গভীর হয়ে যাওয়ার কারণে হয়তো আর ট্যাক্সি দাঁড়িয়ে নেই। অবিনাশ ট্যাক্সিটার কাছে এগিয়ে গিয়ে ড্রাইভারটাকে জিজ্ঞেস করলো, দাদা, আপনার ট্যাক্সি কি বুক করা? অবিনাশের প্রশ্ন শুনে লোকটা বলল, অপেক্ষা করছি যে কে আজ আমার গাড়িতে উঠবে। অনেক সময় ধরেই দাঁড়িয়ে আছি, কিন্তু কেউ আমার পুরনো গাড়িতে উঠছে না। অবিনাশ একবার ভাবল লোকটির হাবভাব তো তেমন একটা সুবিধার ঠেকছিল না, আর তাছাড়া গাড়িটাও তো দেখে মনে হচ্ছে অনেক পুরনো।
বাবা মা আর ভাইকে দেখার জন্যে আর অপেক্ষা করতে না পেরে বাড়ির ঠিকানা জানিয়ে সে ওই গাড়িটাতে উঠে পড়ল। এক দু কথাতে অবিনাশ জানল যে লোকটার নাম সীতেশ শর্মা। কথায় কথায় সীতেশ হঠাৎ অবিনাশকে বলে বসল, জানেন তো আজ পূর্ণিমার রাত। হঠাৎ এমন একটা কথা শুনে অবিনাশ একটু অবাক হয়ে বলল, পূর্ণিমা রাত কিনা সেটা আমার জেনে কি হবে? আজকে রাতে ইহলোক আর পরলোকের দরজা খুলে যায়, তাতে ওই দুনিয়ার আত্মারা এই পৃথিবীতে আসার সুযোগ পায়, আর তাদের কোনো আকাঙ্ক্ষা অপূর্ণ থাকলে সেটা পূরণ করার চেষ্টা করে। সীতেশ যেভাবে কথাগুলো বলছিল তাতে অবিনাশের বেশ অস্বস্তি হতে লাগলো। সে নিজেকে একটু শক্ত করে সীতেশকে বলল, ওসব মানুষের মন গড়া কাহিনী, আজকের দিনে আত্মারা নেমে টেমে আসে, ওসব ফালতু কথা। গাড়ি আরও কিছুটা এগোতেই সীতেশ অন্য রাস্তা দিয়ে গাড়ি চালাতে শুরু করলো। অবিনাশ তাকে জিজ্ঞেস করলো, এ কি, আপনি এটা কোন রাস্তার দিকে নিয়ে যাচ্ছেন? চিন্তা করবেন না, এটা শর্টকাটে নিয়ে যাচ্ছি। এই পথে গেলে তাড়াতাড়ি বাবা মা আর ছোট ভাইকে দেখতে পাবেন। এই কথা শুনে অবিনাশ বেশ অবাক হলো। ওর বাড়িতে কে কে আছে এই ব্যাপারে ও তো একবারও সীতেশকে বলেনি, তাহলে ও জানলো কি করে? পরে নিজেই নিজেকে বোঝালো যে হয়তো কথা বলতে বলতে নিজের অলক্ষ্যেই সীতেশকে বাড়ির কথা বলে ফেলেছে সেটা এখন ওর আর মনে নেই। কিছুটা চলার পরে একটা বাড়ির কাছে এসে গাড়িটা দাঁড় করিয়ে সীতেশ বলল, এই দাদা, আপনি একটু গাড়িতে বসুন, আমি একটু বাড়ি থেকে আসছি। এই বলে সীতেশ বাড়িটার ভেতরে চলে গেল। অবিনাশ গাড়িতে বসেই দেখল যে সীতেশের বাড়িটা ছোট হলেও বেশ সুন্দর। বেশ খানিকক্ষণ বসে থাকার পরেও যখন অবিনাশ দেখল যে সীতেশ বাড়ি থেকে আসছে না, সে যথারীতি বিরক্ত হলো, কারণ এতে ওর নিজের বাড়িতে পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে। অবিনাশ আরও একটা জিনিস খেয়াল করল যে সীতেশের বাড়ি থেকে কারোর কোনো আওয়াজ আসছে না। অবিনাশ ঠিক করল যে সে সীতেশের বাড়ির ভিতরে ঢুকে দেখবে যে ওর আসতে এত দেরি হচ্ছে কেন। গাড়ি থেকে নেমেই এদিক ওদিক তাকাতেই অবিনাশ দেখতে পেল যে সীতেশের বাড়ির আশেপাশে আর একটাও বাড়ি নেই। অবিনাশ সীতেশের নাম ধরে ডাকতে ডাকতে সীতেশের বাড়ির ভিতরে ঢুকল। বাড়িটাতে ঢুকতেই অবিনাশ কেমন যেন ধাঁধাতে পড়ে গেল। বাইরে থেকে যে বাড়িটা এত সুন্দর মনে হচ্ছিল, সেই বাড়িটার ভেতরে একই অবস্থা। চারপাশে মাকড়সার জাল, জিনিসপত্রের উপরে দীর্ঘদিনের জমে থাকা ধুলো, আর একটা বিকট মোটকা গন্ধ, যার ফলে অবিনাশের লাঞ্চের খাবার যেন বমি হয়ে বেরিয়ে আসার জোগাড়। এমন সময় যে দরজা দিয়ে অবিনাশ সীতেশের বাড়িতে ঢুকেছিল সেটা হঠাৎ শব্দ করে বন্ধ হয়ে গেল। চারপাশে এখন কেবল অন্ধকার। এবার সত্যি সত্যি অবিনাশের ভয় করতে শুরু করেছে। ও পকেট থেকে মোবাইলটা বের করে তার টর্চটা জ্বালিয়ে ঘরের এক পাশ থেকে অন্য পাশ ঘোরাতে ঘোরাতে সীতেশের নাম ধরে ডাকতে শুরু করলো। ঘরের এক কোণে টর্চের আলো পড়তেই অবিনাশের শিরদাঁড়া দিয়ে যেন হিম শীতল স্রোত বয়ে গেল। অবিনাশ দেখতে পেল ঘরের এক কোণে সীতেশ দাঁড়িয়ে আছে। কিন্তু কিন্তু এ কোন সীতেশ? চোখ দুটোতে মনি বলে কিছুই নেই, শুধু অন্ধকার, আর হাতে একটা ধারালো ছুরি। সেই অবস্থায় সীতেশ হাসতে হাসতে বলল, বলেছিলাম না যে পূর্ণিমার রাতে আত্মারা পৃথিবীতে ফিরে আসে। এই যেমন আমি প্রতি বছর এই সব দিনে ফিরে আসি। তার মানে আপনি ইচ্ছে করে আমাকে এখানে নিয়ে এসেছেন? হ্যাঁ,
প্রতি বছর এই পূর্ণিমার রাতে আমি একজন জীবিত মানুষের রক্ত পান করি। 5 জন জীবিত মানুষের রক্ত পান করলে আমি শয়তানের আশীর্বাদ পাবো আর অমরত্ব পেয়ে যাব। মরার আগেও আমি এই কাজ করে গেছি। তখন রক্তহীন মৃতদেহ মাটিতে পুঁতে দিতাম। কয়েক বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মরার পরেও প্রতি বছর এই পূর্ণিমার রাতে পৃথিবীতে ফিরে আসি। আর তোর মতোই কাউকে আমার এই বাড়িতে নিয়ে এসে তার গলা কেটে রক্ত পান করি। অবিনাশের মাথা ঘুরতে লাগলো। তার সত্ত্বেও সে দরজা দিয়ে পালানোর চেষ্টা করতে গেল, কিন্তু তার আগেই সীতেশের মুখ কঙ্কাল মুন্ডুতে পরিণত হয়ে অবিনাশের পিছনে এসে ছুরিটা অবিনাশের গলাতে বসিয়ে দিল। তারপর সব শেষ। পরের দিন পুলিশ অবিনাশের মিসিংয়ের খবর পেয়ে ওর মোবাইলে লাস্ট লোকেশন ট্রেস করে সীতেশের পুরনো ভাঙা বাড়িতে পৌঁছানোর পর অবিনাশের গলা কাটা রক্তহীন ছিবড়ে হয়ে যাওয়া দেহটা খুঁজে পাওয়া গেল। পুলিশ খোঁজ করে জানতে পারল যে বিগত কয়েক বছর ধরে এমনই পূর্ণিমার রাতে এই বাড়িতে একজনের রক্তহীন দেহ খুঁজে পাওয়া গেছিল। এই বাড়িটা নাকি সীতেশ শর্মা নামের এক ড্রাইভারের ছিল। সে কয়েক বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আর তখন থেকে নাকি এই বাড়িটা ফাঁকা আছে। কিন্তু কিভাবে এই পূর্ণিমা রাতে এমনভাবে এই মৃতদেহগুলো আসে সেটা আজ অবধি কেউ বুঝতে পারেনি। আমাদের রাজ্যে পরিবহন ব্যবস্থা সচরাচর রাখার জন্য অসংখ্য হাইওয়ে সাপের মতো রাজ্যকে জড়িয়ে পেঁচিয়ে চলে গেছে তার গন্তব্যে। এমনকি হাইওয়ে থেকে মাত্র 2 কিলোমিটার দূরে একটা ছোট্ট জনপদ, যার নাম শিবাইতলা। সেবার পুজোর পর এক আত্মীয়ের বিয়ে বাড়িতে গিয়েছিলাম এই শিবাইতলায়। সারাদিন নানান কাজে কাটলেও শিবাইতলায় থাকার কোনো উপায় আমার ছিল না। আমাকে বাড়ি ফিরতেই হতো। সেই কারণে অনেক রাত হয়ে গেলেও শিবাইতলার অনুষ্ঠান বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ইচ্ছে ছিল যে কোনো উপায়ে শিবাইতলার পাশের মূল সড়ক ধরে শিবাইতলার মেন স্টেশনে পৌঁছাবো। সেই মতো ভেবেই রাস্তায় দাঁড়িয়েছিলাম এবং অপেক্ষা করতে লাগলাম কোনো গাড়ি যদি পাওয়া যায়। এত রাত হয়ে গেল, এবার যদি কিছু পাওয়া যায় তবে আমার 7 পুরুষের ভাগ্য। এই কারণেই আমি বিয়ে বাড়িটারিতে আসতে চাই না। যত সব কাজ সন্ধ্যেবেলায় শুরু হয়, সারাদিন সব শান্ত। উফ, আরে একটা গাড়ি চলে গেল যে সামনে থেকে। নিজেকে সব্যক্তি করে এসব কথা ভাবতে ভাবতেই দেখলাম একটা গাড়ি সামনের দিকে প্রায় হুশ করে চলে যাচ্ছিল। ও দাদা, আরে ও দাদা দাঁড়ান একটু, আরে খুব বিপদে পড়েছি, দয়া করে একটু সাহায্য করুন। আমার চিৎকারে লোকটার হয়তো একটু দয়া হলো এবং অন্ধকারে আমাকে ঠাউর করতে পেরেই সে গাড়িটা থামালো। আমি মুখ বাড়িয়ে বলে উঠলাম, হ্যাঁ দাদা, একটু স্টেশনে যাব, যদি লিফট দেন। আসলে অনেক রাত হয়ে গেল তো, মনে হয় না আর কোনো গাড়ি পাবো। একটু লিফট দিলে খুব ভালো হয় আর কি। বটে, ওসব লিফট হবে না মশাই। গাড়িতে উঠবেন তবে ভাড়া দিতে হবে, বলে দিলুম আগে থেকেই। আচ্ছা, দেব। আপনি যে ভাড়ার গাড়ি সেটা জানলেই সোজাসুজি ভাড়ার কথাই বলতুম। বেশ, তবে ঠিক আছে, উঠে পড়ুন। কতদূর যাবেন সেটাই শুধু বলুন। লোকটা যে খুবই অভদ্র সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সে যাই হোক, এত রাতে এই রাস্তায় ভদ্রতা খুঁজলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মশার কামড়ই খেতে হবে। এই ভেবে গাড়িতে উঠে পড়তেই
গাড়ি ছেড়ে দিয়েছিল। মাঝরাতের নিস্তব্ধতাকে কাটিয়ে গাড়িটা হাইওয়ের বুক চিরে এগিয়ে চলেছে স্টেশনের দিকে। রাস্তায় একটা কুকুরও নেই, যেন মাত্র রাত 12টার পরেই সারা পৃথিবী গাঢ় ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে। গাড়ির হেডলাইটে অন্ধকার রাস্তা, সামনের দুহাতের বেশি দেখাই যায় না। বলছি দাদা, তা কোথায় এসেছিলেন এখানে? মানে এখানে তো লোকজন খুব একটা আসে না, এই নতুন নতুন তৈরি হওয়া প্লট সব। এই আমার এক আত্মীয়র বিয়ে ছিল, সেখানে গিয়েছিলাম। এত রাত হয়ে গেল, আর কি বলবো ভাই। ও ভালো ভালো, তা এত রাতে বেরিয়ে এসেছেন? আপনার অত তাড়া কিসের? বাড়িতে কি বউ ঘর আলো করে বসে আছে? একটু বিরক্ত হলাম, ভ্রু কুচকে বললাম, না ভাই, আমি বিয়ে করিনি। আমার বাড়িতে কেউ নেই, একাই থাকি এখানে, আর চাকরি করতে এসেছি, ব্যাস এইটুকু। ও একা, মানে সিঙ্গেল? এই সিঙ্গেল লোকেদের না মাইরি আমার খুব পছন্দ। কেন বলুন তো, আপনিও কি আমার মতো সিঙ্গেল নাকি? কে, আমি? হ্যাঁ, আমিও একা, অনেক একা। তা দাদা, স্টেশন আসতে কিন্তু বেশ খানিকটা টাইম আছে, এই একটা গল্প শুনবেন নাকি? এবার আমি বিরক্ত নই, অবাক হলাম। এ কোন পাগলের পাল্লায় পড়লাম রে ভাই? এ আবার হঠাৎ ছুরি টুড়ি বের করে গলায় চেপে ধরবে নাকি? আমতা আমতা করে বললাম, বলুন। স্টেশন আসার তো বেশ দেরি আছে। হ্যাঁ, এই যে আপনি এত রাতে আমার গাড়িতে উঠলেন, আপনার কপাল তো খুব ভালো। আপনি আজ খুব বাঁচা বেঁচে গেলেন। কেন কেন বলুন তো? সেটাই বলছি, শুনুন তবে। এই রাস্তায় রাত 12টার পরে একটা গাড়ি চলে। সে গাড়িতে নাকি যে ড্রাইভার, সে আসলে একটা তান্ত্রিকের প্রেতাত্মা। অনেক কাল আগে সে নাকি তন্ত্র মন্ত্র করতে গিয়ে কালপিশাচের হাতে শাপগ্রস্ত হয়েছিল। এখন সে লোকজনদের ধরে ধরে বলি দেয়। আরে দূর দূর দূর, আপনিও কি পাগল নাকি? এত রাতে এইসব গল্প, কি যে গুলগপ্প দিচ্ছেন। ড্রাইভারটা চুপ করে গেল। আমি একটু ভেবাচেকা খেয়ে বসে আছি। গাড়ি নিজের ছন্দেই চলছে। হঠাৎ ফোনটা বেজে উঠল। এই মৃন্ময়, তুই কি রে? সবাই এত করে বললো, তবু তুই জেদ করে বেরিয়ে পড়লি। আরে কি আছে, কোনো সমস্যা নেই, গাড়ি পেয়ে গেছি, ঠিক পৌঁছে যাব। কি গাড়ি? এত রাতে তুই গাড়িতে উঠে ঠিক করিসনি কিন্তু। 15 মিনিটের রাস্তা ছিল, যাবি যদি হেঁটেই চলে যেতে পারতিস। কেন বলতো, গাড়িতে কিসের সমস্যা? আরে তুই তো জানিসও না, আর কারোর কথা শুনিসও না। এই 1 মাস আগে একটা ঘটনা, অনেক রাতে দুজন লোক একটা গাড়িতে লিফট নিয়েছিল। পুলিশের সিসিটিভিতে দেখা গিয়েছিল, কিন্তু অদ্ভুতভাবে গাড়িটারও আর কোনো খোঁজ পাওয়া যায়নি, আর লোক দুটোরও কোনো খোঁজ পাওয়া যায়নি। শ্যামল আরো কিছু বলছিল। আমি বুঝলাম খুব বড় ভুল করে ফেলেছি। সেটা ভেবেই সামনের দিকে তাকালাম। যে দৃশ্য দেখলাম তাতে আমার মাথা ঘুরে উঠল। দেখলাম ড্রাইভারটা সাঁই করে আমার দিকে ঘুরে গেছে। চোখ দুটো তার বিভৎস, মুখের এক কান থেকে অন্য কান জোড়া এক বিশাল হাসি। উফ, আমার চোখের সামনে যেন অন্ধকার নেমে এলো। চারিদিক নিস্তব্ধ। চোখ খুলতেই দেখি একটা বলির স্থানে বসে আছি। সামনে জ্বলছে এক ধনির আগুন। আগুনের পাশে ড্রাইভারটা দাঁড়িয়ে, তার কপালে বিশাল এক রক্তচন্দনের টিপ। মুখের হাসিটা কিন্তু এখনো মিলিয়ে যায়নি। আমি গো গো করতেই সে বলে উঠল, ঠিক ধরেছিস,
আমি সেই তান্ত্রিক। 400 বছর আগে আমি কাল পিশাচের বশ করতে গিয়ে সামান্য ভুলের কারণে অভিশাপে পড়ি। তাই মৃত্যুর পরেও আমার শান্তি নেই। যতক্ষণ না 10,000 বলি আমি দিচ্ছি এই কাল পিশাচের সামনে, ততক্ষণ আমার শান্তি নেই। অস্বস্তিটা অনেকক্ষণ ধরেই হচ্ছিল, কিন্তু ড্রাইভারটার কথা শেষ হতেই বিস্ফারিত চোখের সামনের দিকে তাকিয়ে দেখি আগুনের ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছে এক বিশাল মূর্তি। ভূষো কালীর মতো বিশাল দেহ, বিস্ফারিত লাল লাল চোখ, বিশাল বিশাল তার দাঁত, দাঁতের মাঝখানে ঝুলছে এক লবলবে জিভ। এই প্রাচীন মূর্তির সামনে নিজেকে যেন এক অসহায় পুতুল মনে হচ্ছিল। আমার সারা শরীর থরথর করে কাঁপছিল। এই দৃশ্য দেখে আমি সম্পূর্ণভাবে মূর্ছা গেলাম। ও দাদা, আরে ও দাদা, আরে ব্যাক সিটে বসে বেশ ঘুমোচ্ছেন তো। আরে নামুন, স্টেশন এসে গেছে। এই ডবল ভাড়া দিতে হবে কিন্তু। আমি কি স্বপ্ন দেখছিলাম? হ্যাঁ, তাই হবে হয়তো। আমি তো অক্ষতই আছি। নেমে দাঁড়ালাম। আমার ভেবাচাকা মুখ দেখে ড্রাইভারটা মুখ বেরিয়ে বলে উঠল, ভয় পাবেন না, কাল পিশাচ মৃত্যুর আগে আত্মার দখল নেবে না, কিন্তু মৃত্যুর পর আপনার আত্মা এখন কাল পিশাচের হাতেই বন্দি। চলি, ভালো থাকবেন। আমি সেখানেই বিস্ফারিত চোখে দাঁড়িয়ে থাকলাম। গাড়িটা ধীরে ধীরে চলে যেতে লাগলো, কিন্তু এক অদৃশ্য ধাঁধাকে ছাড়িয়ে এক প্রাচীন ভয় আমার সারা দেহে ছড়িয়ে পড়েছে। যা দেখলাম তা কি শুধুই স্বপ্ন ছিল, নাকি স্বপ্নেরই মধ্যে এক অদ্ভুত বাস্তব? বাঁকুড়া জেলার ছোট্ট একটা গ্রামে পোস্টমাস্টারের চাকরিটা পেয়ে গেলাম। মা অবশ্য এতে খুব খুশি নয়। আমি সেখানে যাই সেটা সে মোটেও চায় না। বাবা অবশ্য চাকরিটা পাওয়ায় অনেক খুশি হয়েছে। শেষে মাকে বুঝিয়ে শুনিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। ট্রেনে উঠে মনটা যেন খুব খারাপ হয়ে গেল। পরিবারকে ছেড়ে এই প্রথম একা কোথাও থাকতে যাচ্ছি। এসব ভাবতে ভাবতে এসে পড়লাম আমার সেই গন্তব্যস্থলে। আমার সাথে জন কয়েক নামে সেই স্টেশনে। ছোট একটা স্টেশন, মানুষজনের সমাগম খুবই কম। আশেপাশের মানুষজনের কাছে জিজ্ঞেস করে হাঁটা শুরু করলাম পোস্ট অফিসের দিকে। সূর্য তখনও মাথার উপরে। অফিস থেকেই একটা বাসা ঠিক করে দেওয়া হয়, খাওয়া থাকা সবই ওইখানে। গ্রামের মানুষজন আমাকে তাদের আপনজনদের মতোই ভাবা শুরু করলো। সেখানে থাকতে থাকতে হেড অফ পোস্টমাস্টার মানে আমার বস হরিপদ বাবুর সাথে বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। সেও এখানে চাকরির সূত্রেই এসেছে। তার বাড়ি 24 পরগনা। এইভাবে সপ্তাহ 2 চলার পর হঠাৎ মনটা যেন খুব খারাপ হয়ে গেল। খুব বাড়ি যেতে মন চাচ্ছিল। তাই ঠিক করলাম কালই বাড়িতে যাব, 2 দিন থেকে আবার ফিরে আসব। তাই অফিস শেষ করে হরিপদ বাবুর রুমে গেলাম ছুটির বিষয়ে কথা বলতে। কি অনিমেষ, অফিস শেষে এখনো বাড়ি যাওনি যে? কিছু বলবে? স্যার, কাল রাত থেকে মনটা বাড়ির জন্য কেমন করছে, তাই ভাবলাম বাড়ি থেকে কদিন ঘুরে আসি। এখানে এসেছো 2 সপ্তাহ হয়ে গেল, বাড়ির জন্য তো মন কেমন করবেই।
ওদিকে তোমার মাও তোমার জন্য মন খারাপ করে হয়তো বসে আছে। যাও যাও, বাড়ি থেকে বেরিয়ে আসো কদিন। তবে তোমায় একটা কথা বলি, বাড়ি থেকে আসার সময় সকালের ট্রেনটা ধরো, তাহলে দুপুরের দিকে পৌঁছে যাবে। সন্ধ্যার পর এই স্টেশনে না থাকাই ভালো। আমি নিজেও সন্ধ্যা হবার আগেই ব্যাগপত্র গুছিয়ে বাড়ি চলে যাই বা ফিরে আসি। কেন? সন্ধ্যার পর স্টেশনে কেউ থাকে না কেন? এই স্টেশনটা নিয়ে বেশ কিছু গল্প রয়েছে। গ্রামের লোকেরা বলে সন্ধ্যার পর এই স্টেশনটা জেগে ওঠে আর সব কিছু গ্রাস করে নিতে চায়। আমার আগে যেই পোস্টমাস্টার এখানে ছিল, তার জয়েন করার 1 সপ্তাহের মধ্যেই তার অর্ধ খাওয়া লাশ এই স্টেশনে পড়ে থাকতে দেখে গ্রামের লোকেরা। এই ঘটনা শুধু পোস্টমাস্টারের সাথেই হয়নি, গ্রামের আরো বহু মানুষ এই অশুভ শক্তির কাছে হার মেনেছে। তাই গ্রামের কেউ সন্ধ্যার পর এই স্টেশনের ছায়াও মারায় না। আপনিও বুঝি এসব ভূত প্রেতে বিশ্বাস করেন? হরিপদ বাবু একটু হেসে উত্তর দিলেন। বিশ্বাস অবিশ্বাসের কথা বলবো না, তোমাকে শুধু সাবধান করলাম। কি ঘটে তা আমরা কেউ জানি না, তবে কিছু যে ঘটে সেটা আমরা সবাই জানি। হরিপদ বাবুর সাথে কথা শেষ করে বাড়ির উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়লাম। 2 দিন বাবা মার সাথে কাটানোর পর আজ আবার গ্রামে ফিরে যাচ্ছি। ভেবেছিলাম সকালের ট্রেনটাই ধরব, তবে মা কিছুতেই দুপুরের খাবার না খাইয়ে ছাড়লই না। তাই দুপুরের ট্রেনটা করে সেখানে যাচ্ছি। স্টেশন থেকে নামতে নামতে প্রায় 7:30টার কাছাকাছি বেজে গেল। স্টেশনে নেমে দেখলাম স্টেশনটায় কোনো জনমানবের চিহ্নই নেই। দূর দূর পর্যন্ত কোনো জীবন্ত প্রাণী আছে বলে মনে হচ্ছে না। পুরো ট্রেনটা থেকে একা আমি নেমেছি, ট্রেনটাও চলে গেছে। মানে পুরো স্টেশনে এখন আমি একা। ভূত প্রেতে কোনো কালেই বিশ্বাস ছিল না আমার, তবে চোর ডাকাতদের তো আর অবিশ্বাস করতে পারি না। সেদিন হরিপদ বাবুর কথা আমার মোটেও বিশ্বাস হয়নি। হয়তো ওই আগের পোস্টমাস্টারটাও কোনো ডাকাতদের খপ্পরে পড়ে প্রাণটা হারিয়েছে। আমি আমার হাঁটার গতি বাড়িয়ে দিলাম। কিছু দূর সামনে যেতেই মনে হলো কেউ একজন আমার পিছে পিছে আসছে। তার পায়ের শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমি দাঁড়িয়ে পিছে ঘুরে তাকালাম, নেই, কোনো প্রাণের চিহ্নই তো নেই। আমি আবার মাথা ঘুরিয়ে হাঁটা শুরু করলাম। আবার পিছে থেকে সেই হাঁটার শব্দটা স্পষ্ট পেতে থাকলাম, এবং সেটা আরও স্পষ্টভাবে। এবার যে তার নিঃশ্বাসের শব্দটাও আমার কানে ভেসে আসতে লাগলো। আমি দাঁড়িয়ে আবার মাথা ঘুরিয়ে পিছে তাকাতেই স্টেশনের সব লাইট একসাথে ধপ করে বন্ধ হয়ে গেল। পুরো স্টেশনটা এখন ঘুটঘুটে অন্ধকার, অন্ধকারের কালো চাদরে ঢেকে গেছে। আমি আমার মধ্যে এই প্রথম ভয় অনুভব করলাম। আমার 2 হাঁটু যেন একে অপরের সাথে বাড়ি খেতে লাগলো। আজ কি তাহলে পোস্টমাস্টার আর গ্রামের বাকি লোকগুলোর মতোই আমারও প্রাণহীন দেহ এই প্ল্যাটফর্মে পড়ে থাকবে? আমি আমার মাথা ঘুরিয়ে আবার সামনের দিকে ঘুরতেই দেখি সামনের কাঠের বেঞ্চে বড় বড় লাল আলোর মতো একবার জ্বলছে, একবার নিভছে।
একটু ভালো করে দেখতেই বুঝলাম এ যে কোনো লাইট নয়, এ যে কিছু মানুষের জ্বলন্ত চোখ। চোখগুলো আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে চোখগুলো আমার সামনে আস্তে আস্তে একটু একটু করে এগিয়ে আসছে। আমি এই দৃশ্য দেখার পর আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। দ্রুত স্টেশন ছেড়ে গ্রামে প্রবেশ করার উদ্দেশ্যে দৌড় লাগালাম, কিন্তু স্টেশনটা যেন শেষই হচ্ছে না। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি, আর সেই চোখগুলো আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতেই তাদের সেই ভয়াবহ রূপ আমার সামনে ভেসে উঠল। শরীরের মাংস যেন খসে খসে পড়ছে, চোখগুলো থেকে টকবকে লাভা যেন বেরিয়ে আসছে। অনেক দিন পর কাউকে পেলাম, বড্ড ক্ষুধা লেগেছে। বহুদিন পর এই স্টেশনে সন্ধ্যার পর কাউকে পেলাম। সেই বিষাক্ত মুখ থেকে কথাগুলো বলে সকলে আমার দিকে ধেয়ে আসতে লাগলো। আমি যেন নিজের মধ্যে আর নিজেকে খুঁজে পাচ্ছিলাম না। কিছু হাত আমার দিকে বাড়িয়ে দিতে লাগলো সেই ক্ষুধার্ত আত্মারা। আর তখনই আমার চোখের সামনে একটা কালো অন্ধকার নেমে আসলো, আর সজোরে আশ্রে পড়লাম সেই স্টেশনের প্ল্যাটফর্মে। আমি যখন চোখ খুললাম দেখলাম আমি একটা খাটের উপর শুয়ে আছি। মাথাটা প্রচণ্ড ভারী, হাত পা ব্যথায় অসাড় হয়ে গেছে, দাঁড়ানোর ক্ষমতাটাও নেই। পুরো ঘর জুড়ে অনেকগুলো মানুষের ভিড়। মাথার কাছে বসে আছেন হরিপদবাবু। ওনার চোখে মুখে উৎকণ্ঠা উভয়। আমাকে চোখ খুলতে দেখে কিছুটা আশ্বস্ত হলেন। কোনো রকমে একটু উঠে বসার চেষ্টা করতেই হরিপদবাবু হাহা করে উঠলেন। কি করছো? তোমার শরীর এখনো অনেক দুর্বল। দুদিন তোমার কোনো জ্ঞান ছিল না, আমরা তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি এখন কোথায়? তুমি এই গ্রামের একজনের বাড়িতে আছো। স্টেশনের কাছেই এই বাড়িটা, তাই এখানেই তোমাকে নিয়ে এসেছি। আপনারা আমাকে ওই ভয়ঙ্কর অশরীরীর হাত থেকে কি করে বাঁচালেন? আহ, এসব কথা পরে হবে, তুমি আগে সুস্থ হও। এরপর বেশ কয়েকদিন লেগে গেল আমার পুরোপুরি সুস্থ হতে। আজ আমি আমার থাকার জায়গায় চলে এসেছি। সেদিন সন্ধ্যায় হরিপদবাবু রাতের খাবার নিয়ে বাসায় আসতেই তাকে জোরাজোরি করলাম সেদিনের ঘটনার আসল রহস্য বলতে। অনেক দিনের চাপা উত্তেজনায় মনটা কেমন কৌতূহলী হয়ে উঠেছিল। হরিপদবাবু বললেন, সন্ধ্যা পার হয়ে যাচ্ছে দেখে আমি তোমাকে কল করি, কিন্তু কলটা বারবার রিং হয়ে কেটে যাচ্ছিল। তখনই আমার সন্দেহ হয়েছিল যে তোমার ঘোর বিপদ। তাই আমি দ্রুত তোমার বাড়িতে যাই, কিন্তু গিয়ে দেখি তোমার দরজায় তালা ঝোলানো। তার মানে তুমি এখনো আসোনি। ততক্ষণে আমার আর বুঝতে বাকি রইল না ঠিক তোমার সাথে কি ঘটেছে। তুমি সেই অভিশপ্ত স্টেশনেই আটকা পড়েছ। তাই দ্রুত কয়েকজন গ্রামবাসী আর হাতে মশাল নিয়ে চলে গেলাম স্টেশনে। কিন্তু স্টেশনের কাছাকাছি গিয়েই দেখি গোটা স্টেশন জুড়ে ঘুটঘুটে অন্ধকার, এবং স্টেশন থেকে ভেসে আসছিল পৈশাচিক হাসির শব্দ। গ্রামের সবাই ভয় পেয়ে গিয়েছিল। অনেক কষ্টে তাদের মনে সাহস জুগিয়ে এগিয়ে গেলাম স্টেশনের দিকে। হয়তোবা সে রাত আমাদের উপর
উপরওয়ালার সহায় হন। কাছাকাছি যেতেই ভয়ঙ্কর হাসির শব্দ আস্তে আস্তে কমে যেতে থাকে এবং তারপরে গোটা স্টেশনে আলো জ্বলে ওঠে। সেই আলোতেই তোমাকে স্টেশনের উপরে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে সবাই ধরাধরি করে তোমাকে গ্রামে নিয়ে আসি। এবার তুমি বলো তো, ওই স্টেশনে তোমার সাথে ঠিক কি ঘটেছিল? কারণ সন্ধ্যার পর ওই স্টেশন থেকে বেঁচে ফিরে আসা তুমি একমাত্র ব্যক্তি। তাই আমরাও ঠিক জানি না ওই স্টেশনে সন্ধ্যার পর আসলে কি হয়। এরপর আমি আমার সাথে ঘটে যাওয়া সে সন্ধ্যার সব ঘটনা হরিপদ বাবুকে খুলে বললাম। আমার মুখ থেকে বেরিয়ে আসা প্রতিটা শব্দের সাথে সাথে আমার সমস্ত শরীরটাও কেঁপে কেঁপে উঠছিল। সমস্ত ঘটনা খুলে বলার পর আমি হরিপদ বাবুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, ওই স্টেশনে ঠিক কি আছে যার জন্য এইরকম ঘটনা ঘটে? ওইখানে কি আগে কখনো অভিশপ্ত কোনো ঘটনা ঘটেছিল? প্রশ্নটা শুনে কিছুক্ষণ চুপ থাকে হরিপদ বাবু। তারপর তিনি বললেন, দেখো, আমি এখানে বেশ অনেক বছর ধরেই আছি। প্রথম থেকেই শুনে আসছি এই স্টেশনটা নাকি অভিশপ্ত। সন্ধ্যার পর মানুষকে খাওয়ার জন্যই স্টেশনটা জাগ্রত হয়ে ওঠে। কিন্তু ঠিক কী কারণে এমন ঘটে তা আমি জানি না। কোনো দিনই কারো মুখে এই ব্যাপারে কিছু শুনিনি। তবে আমার মনে হয় একজন মানুষ এই ব্যাপারে সব কিছু জানেন। তিনি আমাদের সাহায্য করতে পারবেন। তিনি এই গ্রামের সবথেকে বয়োজ্যেষ্ঠ মানুষ। এখন তার বয়স প্রায় 100 বছর তো হবেই। স্টেশনের ব্যাপারে কেউ কিছু জেনে থাকলে একমাত্র তিনি সব জানতে পারেন। কাল বরং অফিস শেষ করে তোমাকে নিয়ে তার বাড়িতে যাব। পরের দিন অফিস শেষ হতেই আমি আর হরিপদ বাবু গ্রামের একদম শেষ প্রান্তে বাড়িটার দিকে এগিয়ে যাই, সেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটার বাড়িতে। যেতে যেতে ভাবছিলাম, লোকটার যেহেতু অনেক বয়স হয়েছে, যদি স্মরণশক্তি লোপ পেয়ে যায় তাহলে তো সব আশা ভরসাই শেষ, তার থেকে আর কিছু জানা যাবে না। কিন্তু না, লোকটার কাছে গিয়ে রীতিমতো যেন অবাকই হলাম। বৃদ্ধ লোকটার দৃষ্টিশক্তি কমে গেলেও স্মরণশক্তি এবং শ্রবণ শক্তি দুটোই খুব ভালো রয়েছে। হরিপদ বাবুই প্রথম তাকে জিজ্ঞেস করল, বলছিলাম, আপনি কি জানেন ওই অভিশপ্ত স্টেশনটার ইতিহাস? বলতে পারবেন আমাদের? সে অনেক আগের কথা। তখন ইংরেজ শাসন চলছে। আমাদের মতো ছোট ছোট গ্রামে তখনও রেল লাইন চালু হয়নি। তারপর হঠাৎ একদিন আমাদের গ্রামে একটা অচেনা রোগ ছড়িয়ে পড়ে। গ্রামের প্রতিটা ঘর থেকেই একজন দুজন করে মারা যেতে থাকে। ভালো যান ব্যবস্থা না থাকায় শহর থেকে ডাক্তার বাবুরাও আসতে চাইতেন না। তখন সাহেবরা সকলে মিলে সিদ্ধান্ত নিল আমাদের এই গ্রামে রেল লাইন চালু করবে। রেল স্টেশন চালু হলে এই গ্রামে সহজেই ডাক্তাররা আসতে পারবেন এবং আমাদের চিকিৎসা করতে পারবে। সব সাহেবরা মিলে সিদ্ধান্ত নেয় এখন যেখানে স্টেশনটা আছে ওইখানেই স্টেশন বানাবে। তখন ওই জায়গায় কয়েক ঘর মানুষ ছিল। তাদেরকে সরকারের তরফ থেকে গ্রামের অন্য জায়গায় ঘর বানিয়ে দেওয়ার কথা হয়, কিন্তু তারা কিছুতেই রাজি হয় না। না, আমরা এখান থেকে যাবো না। এটা আমাদের প্রত্যেক ভিটা,
এখানে আমার বাপ দাদা সকলে এখানে ছিল। তাদের স্মৃতি সেরে আমরা এখান থেকে যাব না। তারা শুধু বাড়ি সরাতেই অনীহা নয়, তারা এই রেল স্টেশনের ঘোর বিরোধিতা ছিল। তাদের সঙ্গে গ্রামের আরো বেশ কিছু মানুষজন একসঙ্গে এর বিরোধ করতে থাকে। তাদের ধারণা, এখানে যদি স্টেশন হয় তাইলে শহরের সাদা চামড়ার লোকজন এখানে হরহামেশাই আসা যাওয়া করব। দেশটা তো খুঁটে খুঁটে খাইতেছে, এখন ওদের ওই শকুন চোখ আমাদের এই গ্রামেও পড়ছে। তারপর হঠাৎ একদিন মাঝরাতে ওইখানে থাকা ঘরগুলোয় আগুন লেগে যায়। কোথা থেকে এইভাবে আগুন লাগলো কেউ জানতেও পারে না। কান্নার আওয়াজ শুনে আমরা সকলে সেখানে গিয়ে দেখি ঘরগুলো দাউ দাউ করে জ্বলছে। পুকুর থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করা হলো, কিন্তু যতক্ষণে আগুন নেবে ততক্ষণে সব শেষ। চোখের সামনে হাত পোড়া লোকগুলো যন্ত্রণায় ছটপট করতে করতে মারা গেল। সে যে কি ভয়ঙ্কর বিভৎস দৃশ্য, তোমরা তা ভাবতেও পারবে না। এই কথা বলতে বলতে বৃদ্ধ লোকটার চোখ দুটো ছলছল করে উঠল, যেন এত বছর আগের সেই ঘটনা তিনি স্বচক্ষে দেখছেন। তারপর কি ঘটলো? তারপর আর কি, সেখানে স্টেশন হলো। পরে কানাঘুষো শুনেছিলাম গ্রামের কিছু লোক সাহেবদের থেকে টাকা নিয়ে স্টেশনের ওই বাড়িগুলোতে মাঝরাতে আগুন দিয়েছিল। আগুন দেওয়ার আগে ঘরগুলোর দরজার বাইরে থেকে আটকে দিয়েছিল, যাতে ভেতর থেকে ওই লোকগুলো আর না বেরোতে পারে। কি? হ্যাঁ, আমিও যখন প্রথম এই কথা শুনতে পারি আমারও অবস্থা তোমাদের মতোই হয়েছিল। আজকে উঠেছিলাম এই কথা শুনে। মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে, হ্যাঁ একবার ভাবো। সামান্য কিছু টাকার লোভে জলজান্ত কতগুলো মানুষের জীবন কেড়ে নিল। এরপর থেকে সেই লোকগুলোর আত্মা আটকে আছে এই স্টেশনে। এই গ্রামের উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আছে। সন্ধ্যার পর মানুষ পেলে তাদের নৃশংসভাবে মেরে তাদের হত্যার প্রতিশোধ নেয়।